গুড মর্নিং গাইজ। আমরা বেরিয়ে পড়েছি পরদিন সকালবেলা একটু মর্নিং ওয়াকের জন্য, কারণ আগের দিন রাত্রে যেহেতু পৌঁছেছি, তো রাত্রেবেলা জায়গাটা ভালো লাগলেও ঘুরে দেখা সম্ভব হয়নি। তো সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম মোটামুটি 5:30টার দিকে, কিন্তু ভীষণ অন্ধকার থাকায় সেই সময়টা ভিডিও করতে পারিনি। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা প্রায় 3-3.5 কিলোমিটার চলে এসেছি। আসার পরে একটু দেখো এখানটায় একটা নালা টাইপের করা রয়েছে, তো এখান থেকে জলটা যাচ্ছে সকালবেলায়। এই রকম একটা গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, মানে একদম মনোরম আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছিল। আর এখানে চারদিকে তোমার নারকেল বাগান, কলা বাগান, আখের ক্ষেত প্রচুর রয়েছে, ধান চাষও প্রচুর পরিমাণে হয়। তো পরিবেশটা আমাদের সকলেরই খুব ভালো লাগছিল। তো কেউই বাড়ি যেতে চাইছিল না, বাট আমাদেরকে বেরোতেও হবে সাইট সিনের জন্য। আর এখানে অ্যাকচুয়ালি একদম সাউথ ইন্ডিয়ার প্রপার ফিলিং যেটা, সেটা পাওয়া যাচ্ছিল। মানে আমরা এর আগে সাউথ ইন্ডিয়া, যেহেতু আমরা হায়দ্রাবাদেই থাকি, তো সাউথ ইন্ডিয়া ঘোরা হয় মোটামুটি এই সাইডটাতে। তো এই মানে জায়গাটায় যেখানে গেছিলাম, যেহেতু একদম গ্রামীণ পরিবেশ, তো সেহেতু একদম মানে টেস্টটাই পুরো আলাদা ছিল। জলটা এখানে কেমন খেলছে, কি সুন্দর! জলের আওয়াজটা নিশ্চয়ই তোমরা পাচ্ছ। অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর গ্রাম্য পরিবেশ, চারদিকে পাহাড়, নারকেল গাছ। এই যে ফিরে আসার পথে দেখো বাচ্চাগুলো লজ্জাপতি গাছ দেখতে পেয়েছি। এর আগেও যখন আমরা কেরালা গেছিলাম, তখন আমার ছেলে অনেকটাই ছোট ছিল, বাট ও তখনও এরকম লজ্জাপতি গাছগুলো দেখে অনেক সময় ধরে তাদের নিয়ে খেলা করেছিল। এবার ওর বাবা খুঁজে দিয়েছে যে দেখ, এই দেখ এখানে লজ্জাপতি গাছ, বাস দুটো বাচ্চাই লেগে গেছে খেলতে, এবং বাচ্চাদের মায়েরাও একটু খেলে নিয়েছিলাম। তো সকালবেলা এই সময়টায় পরিবেশটা খুব সুন্দর। আর তোমরা যারা ভাবছো যে যাবে, তবে এই এলাকায় ঘুরতে গেলে একটু ঠান্ডার সময়ে যাওয়াই ভালো, কারণ গরমের সময় প্রচণ্ড গরম হয়। কারণ এই সময়ে মোটামুটি আমাদের দেশে ভালোই ঠান্ডা, তবু এইখানে কিন্তু এই সকালের দিকটায় হালকা ঠান্ডা, আর দেখা দিনের যাচ্ছে বেলা কি? প্রচণ্ড গরম ছিল। তো সেই জন্যই বলছি, গরমের সময় বা বর্ষাকালে এখানটা যাওয়াটা ঠিক নয়। এই শীতের দিনে যারা যাবে মনে করছো, তারা এরকম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4টে মাস ভালোভাবে ঘুরতে পারো। অনেকটাই সকাল হয়ে গেছে, এবার আমাদের রাস্তাঘাটে গাড়ি চলাচলও শুরু হয়ে গেছে, তো আমাদেরকেও এবার সাইট সিনের জন্য বেরোতে হবে। তো হোটেলের দিকে ফিরছি, হোটেল মানে হোমস্টের দিকে ফিরছিলাম। বাট এখানকার অ্যাকচুয়ালি পারিপার্শ্বিক পরিবেশ এতটাই ভালো যে দেখতে দেখতে কখন সময় কেটে যায় বলা যায় না। এই দেখো, এটা হচ্ছে যে পাথরেরই একটা ব্রিজ বানানো রয়েছে। এখানে নিচ থেকে হয়তো আগে জল যেত, বাট এখন জল যাচ্ছে না, মানে জল নেই, হয়তো বর্ষাকালে জল যায়। তো ওপর দিয়ে যাওয়ার একটা পাথরের ব্রিজ করা রয়েছে। মেবি ওটা ইউজও হয়, আমরা বুঝতে পারলাম না, যেহেতু এখন কেউ যাওয়া আসা করছিল না তাই। তো রাস্তাঘাটও দেখো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, আর পুরো এলাকাটা কিন্তু এরকম পাহাড় দিয়ে ঘেরা। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিতে হবে। আমরা মর্নিং ওয়াক সেরে ফেরার পথেই মানে একটা সাইডে ব্রেকফাস্টের দোকান ছিল, সেখান থেকে ব্রেকফাস্ট করে এই দোকানের পিছনেই জাস্ট আমাদের হোমস্টে। তো আমরা সেখানে যাবো, গিয়ে ফ্রেশ হয়ে সাইট সিনের জন্য বেরোবো। আর হ্যাঁ, ব্রেকফাস্টে কী ছিল তো বলাই হয়নি, মেদু বড়া ছিল, ধোসা ছিল, আর ছিল পুরি। তো খুব ভালোভাবে খেয়েছি, টেস্টও ভীষণ ভালো ছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা হোমস্টেতে ফিরে যাচ্ছি, আর ফিরে গিয়ে সেখানে স্নান টান সেরে এবার আমরা সাইট সিনের জন্য বেরোবো। তো সকলে রেডি হয়ে গেছি, আর যতটা কমফোর্টেবল ড্রেস পরা যায় ততটাই ভালো। জানতাম না যে বাইরে অতটা গরম পড়বে, তো আমি সেই জন্য ওপরে একটা জ্যাকেট নিয়ে নিয়েছিলাম, বাট এটাকে বেশিক্ষণ ক্যারি করতে পারিনি, আর রিমুভ করতে হয়েছিল, কারণ যত রোদ উঠছিল, বেলা হচ্ছিল, তত ভীষণ গরম লাগছিল। সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি, আর দাদাও গাড়ি রেডি করে নিচ্ছি। এই গাড়িতে করেই আমরা এসেছি, আর এটা ছিল সঙ্গে বলে আমাদেরকে অন্য কোনো গাড়ির ওপরে বা অটোর ওপর ভরসা করতে হয়নি। বাট যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন না, ট্রেনে আসবেন, তারা কিন্তু অটো এখানে অ্যাভেলেবেল থাকে। ইভেন আপনাদের হোমস্টের সামনেই অটো সকালবেলা এসে জিজ্ঞেস করে। তো সেই রকম হলে আপনারা কিন্তু অটোতে করেও পুরো এলাকাটা ঘুরতে পারেন। অনেক যারা ট্যুরিস্ট আসে তারা কিন্তু অটোতে করেও ঘোরে। যাই হোক, গল্প করতে করতে এখানকার মেন টেম্পল বিরূপাক্ষ টেম্পলের কাছাকাছি চলে এসেছি। জাস্ট রাস্তাটা ক্রস করলেই পাশেই বিরূপাক্ষ টেম্পল, আর এটা সম্পূর্ণ এরিয়াটা। আর এলাকাটা বেশ ভালো, দেখতেই পাচ্ছ, তোমরা দেখলে বুঝতে পারবে, একটু পৌরাণিক। আর এখানকার ট্রাফিক ব্যবস্থাও মোটামুটি ভালো, আর সকলে কিন্তু বেশ হেল্পফুল। কোনো অসুবিধায় পড়লে ওনাদের কাছে হেল্প চাইলে ওনারা কিন্তু নির্দ্বিধায় হেল্প করে দেন। তো এইখানে একটু রাস্তাগুলো ন্যারো, আগেও বলেছিলাম, তো একটু ট্রাফিক হয়ে যায়, বাট ইনস্ট্যান্ট ক্লিয়ারও হয়ে যায়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই।
এই সামনেই পার্কিং এরিয়া, এই যে পার্কিং এরিয়া, এইখানে পার্কিং করতে খুব সম্ভবত 10 টাকা করে নেয়। আর গাড়ি এখানে রেখে দিয়ে আপনি কিন্তু নির্দ্বিধায় টেম্পলে ঘুরতে পারেন। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবার কিন্তু আমরা টেম্পলের দিকে যাচ্ছি। আর এখানে টেম্পলের দিকে যাওয়ার সময় দু সাইডে অনেক ফল নিয়ে লোকে বসে বা পুজোর সামগ্রী নিয়েও বসে। তো জোর করে আমাদেরকে দিয়েছিল, যেহেতু মন্দির সেহেতু নিয়েছিলাম। বাট একটা কলার ছড়া জোর করে ওরা দিয়েছিল যে ভেতরে হাতি আছে, আপনারা খাওয়াতে পারেন। বাট আপনারা নেবেন না, কারণ ভেতরে মন্দিরের ভেতরে ওই ওগুলো নিয়ে ঢুকতে দেয় না বা হাতিকে খাওয়াতে দেয় না। তো ওরা ওগুলো বাইরেই কিন্তু ফেলে দেয় একটা ড্রামের মধ্যে। পরে হয়তো ওনারা ওগুলোকে খাওয়ায়, বাট কোনো যারা ভিজিটার আসছে তাদের হাত থেকে হাতিকে খেতে দেয় না। তো সেই জন্য ফল টল বেশি নিয়ে যাওয়া দরকার নেই। যদি পুজো দিতে চান তো শুধু নারকেলটা নিয়ে যেতে পারেন হাতে করে, কারণ ভেতরে কিন্তু প্লাস্টিক অ্যালাউড নয়। আর এই দেখুন মন মুগ্ধ করা একদম পরিবেশ। মন্দিরের প্রবেশদ্বার অসম্ভব সুন্দর আর অনেক উঁচু আর নিখুঁত কারুকার্য, যেহেতু অনেক পুরনো মন্দির, তো একটা সুন্দর পজিটিভ ভাইবস ওখানে আসে, পরিবেশটাই ওই রকম। তো যাই হোক, বাইরে রাইট সাইডে একটা কাউন্টার করা আছে, ওখানে আপনাকে জুতো রাখতে হবে বা প্রত্যেকে জুতো জোড়া পিছু 2 টাকা করে ওরা নেয়। সেখানেই জুতো রেখে এবার আমরা মন্দিরের মেন গেট থেকে প্রবেশ করছি। এখানটা একটু ভিড় হয়, আপনাকে চেকিং করে ঢোকাবে। আর সেদিন বললাম না সানডে ছিল, বাট প্রচুর স্কুলের বাস সেদিন যাচ্ছিল, আমরাও ভাবছিলাম যে কেন। তো যাই হোক, ভিজিট করাতে নিয়ে এসেছিলো স্কুল থেকে সমস্ত স্টুডেন্টদেরকে, হিস্টোরিক্যাল প্লেস যেহেতু তাই। তো সেই দিনকে কিন্তু অনেক প্রত্যেকটা জায়গাতে স্টুডেন্টদেরও ভীষণ ভিড় ছিল। এই যে মন্দিরের প্রাঙ্গণটা ঠিক এই রকম। এবার সামনে যে প্রথম গেটটা দেখতে পাচ্ছেন ওইটা আর একটা দ্বার, আর সেখান থেকে আবারও ভেতরে যেতে হবে। আর পেছনে যে একদম চূড়াটা ছিল ওইটাই নিচে বিগ্রহ আছে, ওটাই মন্দিরের চূড়া। তো যাই হোক, এইখানটায় একটু ভিড় হয়, আর এইখানেই কিন্তু আপনি যদি ফল বা এগুলো নিয়ে যান ওখানেই ওনারা আটকে দেবে, ভেতরে কিন্তু নিয়ে যেতে দেবে না। তো যদি আপনি মনে করেন প্রসাদ নিয়ে যাবেন তো নারকেল অবশ্যই নিয়ে যেতে পারেন, বাট হাতে করে, প্লাস্টিক ওখানে অ্যালাউ নয়। তো যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে বাঁদিকে এই যে ভিড়টা দেখছেন না, এইখানটায় একটা গজরাজ আছে। একটু পরে আমি আপনাদেরকে সেই গজরাজের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তবে মন্দির প্রাঙ্গণে ভালোই ভিড় হয়, বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে অবশ্যই হাত ধরে থাকবেন, কারণ অচেনা জায়গা আর মানে হারিয়ে গেলে খুঁজে পাওয়া একটু অসুবিধা হবে, কারণ চারদিকে একটু গলিগুঞ্জি টাইপের। এই যে আলটিমেট চলে এসেছি গজরাজের সামনে, দেখতে পাচ্ছেন তো এখানটায় কেমন ভিড়, চাপাচাপি ভিড়। অবশ্যই বাচ্চা কাচ্চা থাকলে একটু হাতে সঙ্গে করে হাতটা শক্ত করে ধরে রাখবেন। এখানে হাতির সঙ্গে মাহুত থাকে, আর হাতিটা অনেক বয়স্ক এবং অনেক বড়। তো সামনে গেলে একটু ভয় ভয় লাগে, তবে সঙ্গে মাহুত থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আপনারা ওখানে ওর কাছে গেলে ও আশীর্বাদও করে, যাকে ওর ভালো লাগে। তো ভিড় যেহেতু ছিল সামনে, সেহেতু যাওয়া পসিবল হচ্ছিল না, বাট আমি একবার গিয়েছিলাম ভিড়ের মধ্যে। আর দেখো সামনে গিয়ে দাঁড়াতেই ও কেমন সুরটা তুলে আমাকে আশীর্বাদ করলো। তো যাই হোক, খুব ভালো লেগেছিল। তো এটা দেখে আমার ছেলেরও ইচ্ছা হয়েছিল ও যাবে, কিন্তু ভিড় আদৌ এত বেড়ে গিয়েছিল যে সম্ভব হয়নি। আর হাতিটাও খেতে লেগে গিয়েছিল। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, ওরও ইচ্ছা হচ্ছিল, কিন্তু হাতিটা এতটা ওর থেকে ডিস্টেন্সে ছিল যে ওর হাতটাও পৌঁছাচ্ছিল না যে গায়ে হাত দেবে। তো একটু ওর মনটা খারাপ হয়েছিল, আমাকে পরে বলছিল, কিন্তু হাতি খেতে বিজি হয়ে গেছিলো বলে আর ওর দিকে সেভাবে মানে তাকায়নি আর কি। তো যাই হোক, এবার এই বারান্দাটা দিয়ে সোজা লাইন ধরে কিন্তু আপনাকে মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য এই যে আমরা চলে এসেছি এখানটায়, মন্দিরের ভেতরে ঢোকার জন্য এই যে এইরকম একটা জায়গা রয়েছে, এখানটা প্রচণ্ড ভিড়ও রয়েছে। আর এখানেই আপনাকে পুজোটা দিতে হবে। এখানে পুরোহিত আছে, উনি নারকেলগুলো ফাটিয়ে আপনাকে প্রসাদটা ফেরত দিয়ে দেবে। তো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। মন্দিরের প্রাঙ্গণগুলো যতটা বড়, আর মন্দিরের ভেতরের জায়গাটা কিন্তু বেশ ছোট। তো একসঙ্গে অনেক লোক ঢুকে যাওয়ার জন্য বেশ ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছিল। ধাক্কাধাক্কিতে ওখানে বেশি সময় দাঁড়ানো যায়নি। ওই যে দূরে লোহার গেট দিয়ে ঘেরা দেখছেন, ওর ভিতরেই বিরূপাক্ষের মূর্তি রয়েছে। ওখানে বিরূপাক্ষ মানে হচ্ছে যে শিব ঠাকুর, তো ওখানে শিবেরই মূর্তি রয়েছে। আর যাই হোক, ওখান থেকে দেখে আমরা এবার বেরিয়েছি। বাইরের প্রাঙ্গণটা এবার একটু ঘুরে দেখব, অনেকটা বড় জায়গা। মন্দিরের পিছন দিকে একটা জায়গা আছে যেখানে সূর্যের আলোতে এই যে মন্দিরের যে মেন প্রবেশদ্বার তার ছায়াটা পড়ে, সেটাও দেখা যায়। আর এই যে মন্দিরের পেছনে এখানে রয়েছে একটা পুকুর,
যেটাকে পুষ্করিণী বলা হয়। তো এখান থেকেই খুব সম্ভবত জল টল নিয়ে পুজোর কাজে লাগানো হতো। বেশ ডিপ এবং এখনও অনেক জল আছে। আর সিঁড়িগুলো দেখেছো কীরকম ধাপ কেটে কেটে সিঁড়ি করা। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে মন্দির থেকে বেরিয়ে এসেছি। মন্দিরের সামনেই রয়েছি পাশেই। তো ভীষণ খিদে পেয়ে গেছিলো বাচ্চাগুলোর, আর ভীষণ জল পিপাসাও পেয়েছিল, কারণ প্রচণ্ড রোদ। তো এই সময় কি খাবো ভেবে এখানে ফলের দোকান বসে প্রচুর, শশা টশা এই জাতীয়। তো ডিসাইড করলাম যে কিছুটা শশা এখানে খাওয়া হোক। আর তারপরে এই যে সিঁড়িটা এগিয়ে যাচ্ছে এই দিকটায় যাব, এখানটায় হেমকুণ্ড রয়েছে। তো হেমকুণ্ড টেম্পল মানে ছোট ছোট মন্দির টাইপের রয়েছে। তো ওখানে এই যে দেখতে পাচ্ছ এইখানেই একটা দেখতে আসবো। তো সব কিছু কিন্তু সারাউন্ডিং এরিয়ার মধ্যেই রয়েছে, খুব বেশি দূরে দূরে কোনো কিছু নেই, সব কাছাকাছি রয়েছে। বাস্ট আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে, এটাই আর কি। আর পরিবেশটা সত্যিই খুব সুন্দর, জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে অসম্ভব সুন্দর। যখন যাবেন খুব ভালো লাগবে। তো আমরা এখানটায় একটুখানি ঘুরছিলাম, আর সমস্ত এরিয়াটাই একটু উঁচু নিচু, তো উঠতে নামতে একটু কষ্ট হয়। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে। অনেক জায়গা দেখার আছে, আজকে আমরা ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করব। তারপরে আবার বাকি জায়গায় যাব। এই যে বাঁ দিকে দেখছো না, ছোট ছোট ঘর টাইপের, লম্বা লম্বা দালান টাইপের রয়েছে, এগুলো একসময় বাজার ছিল। মানে বিজয়নগর সাম্রাজ্য যখন ছিল তখন এইখানে সোনার উপর বাজার বসতো। এখানে 7 দিনে 7 জায়গায় 7 রকমের বাজার বসতো। তো এইটা হচ্ছে যে বিরূপাক্ষ টেম্পলের একদম সামনে, মানে একদম সম্মুখে, আর অনেক লম্বা বাজার। তো এইখানে বসতো সোনার উপর বাজার। তো সপ্তাহে একদিন করে সোনার উপর বাজার বসতো। আর টেম্পলটির সামনে একদম মন্দিরের মেন গেট বরাবর যদি সোজা চলে যান, তো ওখানে একটা নন্দীশ্বরের মন্দির রয়েছে, যেখানে নন্দীর মূর্তি রয়েছে অনেক বড়। তো যাই হোক, নন্দী, মাতঙ্গা হিল সমস্ত কিছু দেখে এইবার আমরা চলে এসেছি বিঠ্ঠলা স্বামী মন্দির দেখব বলে। তো রাস্তাটা একটু হারিয়ে ফেলেছিলাম, তারপরে যাই হোক গাড়ি ওখানে পার্কিং করে নন্দীশ্বর মন্দিরের যে পাশেই একটা জায়গা রয়েছে পার্কিংয়ে ছোট, সেইখানে পার্কিং করে আমরা চলে যাচ্ছি বিঠ্ঠলা মন্দির, আর হচ্ছে বিজয় বিঠ্ঠলা মন্দির, আর হচ্ছে অচ্যুতাচার্যা মন্দিরের দিকে। তবে যাই হোক, এ দেখো সামনে তুঙ্গভদ্রা নদী, কি অসম্ভব সুন্দর লাগছে তাই না? আর এই তুঙ্গভদ্রা নদীর এইখানটাতে বেশ জল আছে, বাট বাকি জায়গাগুলোতে কিন্তু জল নেই। আর দেখো পরিবেশটা কীরকম, এই রকম পাথুরে গুহা, তার সঙ্গে রয়েছে সামনেই একটা খুব সুন্দর নদী, তারপর পাথরের গায়ে নানা রকম ভাস্কর্য আঁকা রয়েছে। তবে বিঠ্ঠলা স্বামী মন্দিরে যাওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা নয়, এই রাস্তাটা কিন্তু পাথরের ওপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, এখানে কোনো গাড়ি চলবে না, এবং অনেকটা রাস্তা, প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি আপনাকে হাঁটতে হবে এই রকম পাহাড়ি রাস্তা বেয়ে। আর যদি আপনি মনে করেন গাড়ি নিয়ে যাবেন, তাহলে মেন রোড বিরূপাক্ষ টেম্পলের সামনে থেকে মেন রোড চলে যাচ্ছে, ওইখানে মেন রোড থেকে 8 কিলোমিটার আপনাকে ঘুরে যেতে হবে। তো যাই হোক, আমরা এই রাস্তাটাই চুজ করেছি যে এখান থেকেই আমরা হেঁটে হেঁটে যাব। তো খুব ভালো লেগেছে, কষ্ট হয়েছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। পাহাড়ি কাঁচা রাস্তা এবং পাহাড়ের এই রকম প্রাচীন ঐতিহ্যের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগবে, অনেক কিছু দেখার থাকবে। তো আলটিমেট আমরা চলে এসেছি ডাবল স্টোরড মণ্ডপ ক্রস করে চলে এসেছি। এই যে সামনে যে একটা তোরণ টাইপের দেখছেন, এটা কিংস প্যালেস। এখানে রাজা তার সমতুল্য জিনিস মেপে প্রজাদেরকে দান করতেন। আর ফাইনালি আমরা চলে এসেছি বিজয় বিঠ্ঠলা মন্দিরের সামনে। আর এটাও কিন্তু খুব ফেমাস, এখানকার বিজয়নগর সাম্রাজ্যের একটা ফেমাস মন্দির। আর এইখানে কিন্তু আপনাকে গাইড নিতে হবে, যদি গাইড আপনি না নেন এই মন্দিরের কাহিনী সম্পর্কে কিচ্ছু আপনি বুঝতে পারবেন না। এই মন্দিরটা সম্পর্কে জানার জন্য মানে গাইড আমাদেরকে 50 মিনিটস কনস্ট্যান্টলি যখন বর্ণনা করেছিলেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিলেট করতে পেরেছিলাম এবং খুব ভালো লেগেছিল। তো যাই হোক, সাজেস্ট করবো এখানে আসলে আপনারা গাইড নিতে পারেন। আর যিনি আমাদের গাইড ছিলেন তিনি ভীষণ ভালো ছিলেন। আর আমি যে বাজারের কথা বলছিলাম, এই মন্দিরের সামনেও কিন্তু একটা বাজার বসতো, এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে চারদিকে বাজার বসতো। এইখানে বসতো ঘোড়ার বাজার, মানে দেশ বিদেশের ঘোড়া কেনা বেচা হতো এইখানে। ऊपर जाने के लिए देखो हम लोग चिड़िया दिख रहा है, इधर देखो। हाँ 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 चिड़िया दिख रहा है, थोड़ा सामने होगा इधर आइए। नीचे के ऊपर एक दिख रहा है देखो। हाँ ऐसा मार्केट था सर, उधर इधर। अच्छा। पर तो सुल्तान वालों डैमेज करते जाते हैं ना, जब पूरा डैमेज करते जाते हैं। ফাইনালি আমরা বিজয় বিঠ্ঠলা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। আর এই যে প্রবেশদ্বার থেকে ঢুকলাম এবং গাইড আমাদের সমস্ত কিছু বোঝাচ্ছিলেন। আপনারা যখন মন্দিরের ভেতরে যাবেন তখন হচ্ছে যে গাইড অবশ্যই নেবেন, কারণ এত বড় টেম্পল, প্রত্যেকটা মণ্ডপ আপনাদেরকে ডিসক্রাইব করবে উনি, কোনটা কী কাজে ব্যবহার হতো। এই যে সামনের এটা হচ্ছে যে আপনার
বৈবাহিক টেম্পল, মানে এখানে শুধুমাত্র ভগবানের বিবাহ দেওয়ার জন্য এই মণ্ডপটা ব্যবহার হতো। এবং ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওখানে গান বাজনা হতো সন্ধ্যাবেলা। আমরা যেখানে বসে আছি আমাদের পেছনে ছিল কিচেন, তার সাইডে এই যে লেফট সাইডের এই লম্বা যে বারান্দা মতো দেখা যাচ্ছে এইটা ছিল ডাইনিং হল। তো এই যে এটা ডাইনিং হল। তো এই রকম নানা রকম কাহিনী কিন্তু আপনি ওইখানে না গেলে, গাইড না নিলে বুঝতে পারবেন না। আর এই যে প্রত্যেকটা মানে আর্কিটেকচার যা রয়েছে এগুলোর প্রত্যেকটার নানা রকম ডেফিনেশন রয়েছে, কী জন্য এগুলো বানানো হয়েছে, কী কারণে এগুলো করা হয়েছে। আর এই যে তার গেট কোন দিকে, কোন গেটটা কী পারপাসে ইউজ হতো, তো এগুলো কিন্তু একমাত্র গাইডই ডেসক্রাইব করতে পারবে। এবং এইখানে একটা বিশেষ আকর্ষণ আছে, তো সেইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বলুন তো কিসের সম্পর্কে আমাদের বোঝাচ্ছে? না না, এই হাতি দুটোর কথা বলছি নয়। এই যে পুরো বাঁদিকে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটা আপনি কোথায় দেখেছেন বলে মনে হচ্ছে বলুন তো? এই যে এইটা বুঝতে পারছেন না? ঘরে যদি 50 টাকার নোট থাকে তাহলে এক্ষুনি বের করে ফেলুন, আর 50 টাকার নোটের পেছনে যে ছবিটা আছে সেটার সঙ্গে মিলিয়ে দেখুন। এটা হচ্ছে যে সেই স্ট্রাকচারটাই, এটাকে বলে স্টোন ক্যারিয়েট, বিজয়নগর সাম্রাজ্যের একটা স্তম্ভ আর কি। তো যাই হোক, সমস্ত কিছু খুব ভালো। আমরা এখান থেকে ঘুরে এবার বেরোনোর পালা, কারণ অনেক বেলা হয়ে গেছে। এবার ফেরার পালা, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আরও কিছু দেখার আছে। তবে ফেরার পথেই সব কিছু, যেমন ছোটি গণেশ, বাড়ি গণেশ, কৃষ্ণা টেম্পল, কৃষ্ণা বাজার। তো এইটা কৃষ্ণা টেম্পলেরই গেট, যেহেতু অন্ধকার হয়ে গেছিলো ভিডিও ভালো আসছিল না। তো এখান থেকে সব কিছু দেখে ফাইনালি আমরা চলে গিয়েছিলাম তুঙ্গভদ্রা ড্যামে। তুঙ্গভদ্রা ড্যামটা হাম্পি থেকে 13-14 কিলোমিটার দূরে, কারণ হোসপেটে অ্যাকচুয়ালি ড্যামটা রয়েছে। আর রাত হয়ে গেছিলো পুরো। তো যদিও ড্যামের পাশে একদম পার্ক, ভীষণ বড় একটা পার্ক করা রয়েছে, এটা ওয়াটার পার্ক। এখানে প্রচুর নানা রকমের ফাউন্টেন করা রয়েছে, এগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর ড্যামটার দিকে যাওয়া যায়নি কারণ পুরো অন্ধকার হয়ে গেছিলো। ড্যাম যেখানে স্টার্ট হচ্ছে আমরা ওই পর্যন্তই যেতে পেরেছিলাম, কারণ ওখানে গেলে অন্ধকারে কিছু দেখাও যেত না। তো সেই জন্য এখান থেকে রিটার্ন করব, কারণ অনেকটা রাত হয়েছে, অচেনা জায়গা। তো ফাইনালি এখানে হালকা কিছু খেয়ে আমরা রিটার্ন করব। আমরা এই দিনকে লাঞ্চ স্কিপ করে গেছিলাম, কারণ পসিবলই হয় না। আমরা এমন জায়গায় ঢুকে পড়েছিলাম যেখানে লাঞ্চ পাওয়া যায়, কোনো কিছুই পাওয়া যায় না জল ছাড়া। তো যাই হোক, মোটামুটি সারাদিনের ট্রিপটা খুব ভালো গিয়েছে। তোমরা সাথে থাকো, আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো ফাইনালি হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, বাচ্চারা ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো আমার ছেলেও ফ্রেশ হয়ে গেছে, এবার ওকে ডিনার করিয়ে শোয়াতে হবে, কারণ প্রচণ্ড টায়ার্ড। আমরা চলে এসেছি, এসে এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এই যে একটু এবার খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, ভীষণ টায়ার্ড। তো খেটে এসে আজকে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। কালকের জন্য একটু প্ল্যানিং করতে হবে, আর প্ল্যানিংটা করে তারপর যে যার মতো শুয়ে পড়বো। আর সকালবেলা একটু যদি ইচ্ছা হয় আবার একটু মর্নিং ওয়াকের জন্য বেরোবো। কিন্তু দেখি অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড হেঁটেছি কনস্ট্যান্টলি। আমরা ধরে নাও 10টা থেকে এই আসা পর্যন্ত মোটামুটি প্রচুর হেঁটেছি। তো পায়ের অবস্থা খুব খারাপ, কারণ এত কোনোদিন হাঁটি না। আর তারপর মেনলি কি না, সমতল নয় না, পাহাড়ি এলাকা, তো ওঠা নামা করতে করতে ভীষণ পায়ের অবস্থা খারাপ। আর প্রত্যেকটা মন্দিরের সিঁড়িগুলো দেখেছো তো, ভীষণ উঁচু স্টেপগুলো। তো ওই জন্য মানে পা এত অবস্থা খারাপ হয়েছে যে ভীষণ ব্যথা। তো যাই হোক, আজকে একটু রেস্ট নিয়ে দেখি সকালটা যদি ভালো লাগে তাহলে বেরোবো, আর যদি না ভালো লাগে তাহলে একবারে আমরা মানে সাইড সিনের জন্য বেরিয়ে যাবো, আর মর্নিং ওয়াকে বেরোবো না। কারণ বাচ্চারাও ভীষণ টায়ার্ড, এই যে মনে হচ্ছে শুয়েই পড়েছে, দেখো ঘুমিয়ে পড়ছে, দেখছো ও এত টায়ার্ড হয়ে গেছে। মানা ঘুমিও না বাবা। তো খেতে নিয়ে যাব, ওর বাবা ফ্রেশ হতে গেছে, কিন্তু ও আর পাচ্ছে না, সারাদিন হেঁটেছে। আর এতটুকু ছেলে একবারের জন্যও বলেনি যে কোলে উঠবো। আর সবচেয়ে মানে একটা খারাপ জিনিস যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে যে আজকে আমাদের লাঞ্চ হয়নি। মানে সকালবেলা আমরা 7:30টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে আমাদের আর কিছু খাওয়া হয়নি মানে 7:30টার পরে একদম 12টার সময় আমরা ওই একটু ফল খেয়েছিলাম, একটু শসা, একটু তরমুজ, এই ধরনের খাওয়া হয়েছিল। তারপরে আমরা সেই বিঠ্ঠল মন্দিরের দিকে চলে গিয়েছিলাম। তো সে তো পাহাড় কেটে এদিক ওদিক দিয়ে যেতে হয়, অনেকটা দূর। আর প্রথমত রাস্তা চিনতাম না বলে ভটকে গেছিলাম রাস্তা, তো সেই জন্য হারিয়ে ফেলেছিলাম। তো খুঁজতে গিয়েছি। তো এবার সেই জন্য এত লেট হয়েছিল। তারপরে যখন বিঠ্ঠল মন্দির থেকে আমরা বেরোচ্ছি তখন 4:30 5টা বাজে।
তো লাঞ্চ আর কোথায় করবো, ওদিকে তো আর দোকানও নেই, কিচ্ছু নেই, মানে একদম শুনশান এলাকা, জঙ্গলের ভিতর দিয়ে পাথরের ওপর দিয়ে যেতে হয় পাহাড়ের ওপর থেকে। তো ওই জন্য আর কিছু খাওয়া হয়নি, একটু ডাবের জল বা সেই পর্যন্ত। তো যাই হোক, রাস্তায় একটু পরে সন্ধ্যার সময় হালকা স্ন্যাক্স খেয়েছিল। তো চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। আবার তোমাদের সঙ্গে কালকে সম্পূর্ণ ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ভিডিওগুলো হয়তো দিনের দিন আমি শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, একটু একদিন দুদিন লেটে আমি বাড়ি পৌঁছে আরামসে এডিট করে শেয়ার করব, কারণ আমরা ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, তো রাত্রেবেলা শেয়ার করা মানে এডিট করা সম্ভব হচ্ছে না। তো চলো টাটা আজকের মতো, গুড নাইট, ভালো থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে নিয়ে আসবো, তোমাদের জন্য আর কি নিয়ে আসবো। এরকম ব্লগ আর কুকিং দুটোই থাকবে আমার চ্যানেলে। তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আমি তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।